ঢাকেশ্বরী মন্দিরে সেক্টর কমান্ডার সিআর দত্তের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, রাষ্ট্রীয় সম্মান, শেষকৃত্য আজ। বাসে আগের ভাড়া কার্যকর, নির্দেশ না মেনে তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজনীতিবিদ, প্রভাবশালীদের মদদে বেপরোয়া কিশোর গ্যাং, ব্যবহার হচ্ছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে। দুর্নীতি অনিয়মের অভিযোগে টালমাটাল ফরিদপুর আওয়ামী লীগ, পরীক্ষিতদের নেতৃত্বে আনার দাবি। আজ দিল্লিতে হবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আগামীকাল। স্বাগত বিরতিহীন 1 ঘন্টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার সিআর দত্ত বীরুত্তমের শেষকৃত্য আজ। শেষকৃত্যের আগে তার মরদেহ নেওয়া হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ঢাকেশ্বরী মন্দিরে সিআর দত্ত বীরুত্তমের মরদেহ রাখা হবে বেলা 12টা পর্যন্ত। সেখানে তাকে জানানো হবে রাষ্ট্রীয় সম্মান। গান স্যালুট প্রদানের মধ্য দিয়ে সম্মান জানানো হবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের প্রতি। পরে মরদেহ নেওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে, সেখানেই হবে শেষকৃত্য। এর আগে সকালে তার মরদেহ সিএমএইচ এর হিমাগার থেকে নেওয়া হয় বনানীর ডিওএইচএস এর বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য স্বজনদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ। গত 25 আগস্ট বাংলাদেশ সময় সকাল 9টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মারা যান সিআর দত্ত। তার বয়স হয়েছিল 93 বছর। সোমবার সকালে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনা হয়। আরো জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, সিআর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্টজনদের মধ্যে এখন পর্যন্ত কারা কারা এসেছেন, সাধারণ মানুষের অংশগ্রহণ সেখানে কেমন, তারা তাদের প্রতিক্রিয়া কি বলছেন? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকেশ্বরী জাতীয় মন্দির এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তারা সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা 4 নম্বর সেক্টর কমান্ডার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন সিআর দত্তের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যেমন এসেছেন, তেমনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসেছেন, পূজা উদযাপন পরিষদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন জেলা পর্যায় থেকেও অনেকে এসেছেন এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করতে। সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দকে এবং সাংস্কৃতিক কর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান জানানোর জন্য গার্ড অব অনার দেওয়া হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যে সম্মান দেওয়া হয় সেজন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বাহিনীর একদল চৌকস সদস্য এখানে উপস্থিত আছেন এবং তারা শ্রদ্ধা জানাবেন। এখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর্বটি 11টা পর্যন্ত চলবে এবং তারপর পরই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের সদস্যরা শ্রদ্ধা জানাবেন এবং এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী মহাশ্মশানে এবং সেখানে শ্রদ্ধা নিবেদন। আমরা একটু দেখাতে চাই যে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেখানে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং সেই জায়গাটি আমরা দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধা নিবেদনের ফুলের শ্রদ্ধাটি এখানে ভরে গেছে। আমরা সিআর দত্তের ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত, তার কাছেই জীবনের শেষ সময়টিতে তিনি ছিলেন, শেষ সময় তিনি কি বলতেন সেই কথাটুকু একটু জানতে চাই। আমি একেবারে ওনার শেষ সময়ে ওনাকে দেখার সৌভাগ্য হয়েছিল। ওনার তখন কিডনি ফেল করছিল, শ্বাসকষ্ট। আমি খুব ভয় পেয়েছিলাম যে এই অবস্থায় ওনাকে কিভাবে আমি দেখব, কারণ এটাই ওনার শেষ। আমার পক্ষে খুবই খুবই কষ্টের ব্যাপার ছিল। কিন্তু ওনাকে দেখার পরে উনি এত খুশি হলেন আমাকে দেখে, হাসি মুখে আমার দিকে বললেন, মামনি। আমি বললাম, বাবা তোমার কোনো যন্ত্রণা হচ্ছে? উনি বললেন, না আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। তারপর অনেক অনেক কথা বলতেন, আমার সাথে অনেক কথা বলতে চাইতেন, কিন্তু ভাষাটা একটু অস্পষ্ট হয়ে গিয়েছিল।
তারপরে আমি বললাম, বাবা তোমার কোনো যন্ত্রণা হচ্ছে শরীরে? বলে না, আই এম ভেরি গুড। এবং ওই সময়টায় উনি ইংরেজিতে কথা বলছিলেন। আমি জানি না, উনি বোধহয় বুঝতে পেরেছিলেন ওইটা প্রবাসে আছেন উনি। আমাকে বললেন, আই এম অল রাইট, বাট আই ওয়ান্ট টু গো হোম। দেশে আসার জন্য বা বাড়ি ফেরার জন্য ওনার একটা অসম্ভব টান ছিল। তারপরে ভাই বোনদের সাথে কথা বললেন, বলার পরে আমাকে বললেন, সবার সাথে কথা বলে বোধহয় ওনার একটা প্রশান্তি এসেছিল। উনি বললেন, আই এম ভেরি হ্যাপি, আই এম ফিলিং ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। একটা প্রশান্তি আসলো আস্তে আস্তে। তারপর উনি ক্লান্ত হয়ে পড়লেন। তারপর আস্তে আস্তে উনি বললেন, আমি মাথা হাতিয়ে দিলাম, আমি প্রণাম করলাম। আমাকে বলল, গড ব্লেস ইউ, আমাকে আশীর্বাদ করলেন। তারপরে আস্তে আস্তে বললেন, আই ওয়ান্ট টু স্লিপ। উনি ঘুমিয়ে পড়লেন। ওইভাবেই আমিও বেরিয়ে আসলাম। উনি অবশ্যই দেশের প্রতি ওনার অসম্ভব ভালোবাসা, সব সময় দেশের জন্য ওনার চিন্তা। সবাইকে ওখানে থেকেও সবার সাথে কথা বলতেন, দীপুদা, স্বপনদা, সবার সাথে কেমন চলছে, ঢাকেশ্বরী কেমন আছে, দেশ কেমন চলছে। ওনার সর্বক্ষণ ওনার দেশের চিন্তাই ছিল। এটাই বলতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ সময় সিআর দত্ত ছিলেন তার মেয়ে কবিতা দত্ত, এবং তিনি জানাচ্ছিলেন যে তার শেষ সময়ের কথাটুকু তিনি কিছুক্ষণ আগে আরও বলেছেন তার বড় মেয়ে এবং মেজো মেয়ের সঙ্গে এবং তার বড় ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা প্রত্যেকেই বলছিলেন যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে তারা দেখতে চেয়েছেন সব সময়, এবং এই বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। বাংলাদেশ যেই চেতনায় তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই চেতনা যেন বাংলাদেশের পরিপূর্ণ হয়, সেটি তার শেষ জীবনের চাওয়া ছিল। তার পরিবারের সদস্যরা বলছেন, যদি বাংলাদেশ ভালো থাকে তাহলে সিআর দত্তের আত্মা শান্তি পাবে। শেষ জীবনে হয়তো তার কিছুটা অপ্রাপ্তি ছিল, কারণ অনেক জায়গায় তারা মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেখানে হয়তো সব কিছু পূরণ এখনো হয়নি। সেই কথাগুলি তারা বলছিলেন, এবং এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারাও বলছেন যে মুক্তিযুদ্ধের আদর্শ যদি পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলেই সিআর দত্তের আত্মা শান্তি পাবে। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী অনিমেষ কর। আজ থেকে গণপরিবহনে কার্যকর হয়েছে করোনা মহামারীর আগের ভাড়া। করোনার সময় বর্ধিত 60% ভাড়া প্রত্যাহার হওয়ায় খুশি যাত্রীরা। তবে আগের ভাড়া কার্যকর হলেও জারি রয়েছে বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশ দিয়েছে সরকার। গণপরিবহনে চলাচলের সময় যাত্রী, চালক, হেলপারকে অবশ্যই মাস্ক পরতে হবে, থাকতে হবে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার সুবিধা। তবে সকাল থেকে রাজধানীর গণপরিবহনগুলোতে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মুখে মাস্ক দেখা গেল, জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজার দিতে দেখা যায়নি। এছাড়া মুখে মাস্ক থাকলেও অনেকেই তা নিচে নামিয়ে রেখেছেন। ঠিকমতো মাস্ক না পরার জন্য নানা অজুহাতও দিচ্ছেন যাত্রীরা। অনেক বাসেই আসনের তুলনায় অতিরিক্ত যাত্রী তুলতেও দেখা গেছে। আজ থেকে গণপরিবহনে করোনার আগের ভাড়া কার্যকর হয়েছে। গণপরিবহনের বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানী কল্যাণপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে থেকে করোনার যেই সময়ের যে ভাড়া ছিল সেটি কার্যকর হচ্ছে না, পুরনো ভাড়া ফিরে যাচ্ছে। একটু জানতে চাই যে সিট প্রতি যাত্রী তো নিচ্ছে, কিন্তু ভাড়া কি করোনার সময়ের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, কি কোনো অভিযোগ পাচ্ছেন? যখন গণপরিবহন খুলে দেওয়া হলো তখন বলা হলো যে একটি আসন ফাঁকা রেখে আসলে যাত্রী পরিবহন করা হবে, কিন্তু আমরা দেখলাম যে এরপর যখন আস্তে আস্তে অফিস আদালতগুলো সব খুলে গেল, তারপর পরে কিন্তু আসলে সেই যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি বা যে দিক নির্দেশনা ছিল গণপরিবহনের, সেগুলো কিন্তু আর মানা হয়নি, যে কারণে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু আসলে ভাড়াটি নেওয়া হচ্ছিল 60% বেশি। এরপরে কিন্তু আসলে যাত্রীরা ক্ষোভ জানালেন, এবং যাত্রীদের ক্ষোভের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ থেকে এই যে আগের ভাড়া সেটি নেয়ার বিষয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমরা সকাল থেকে আসলে দেখছি যে গণপরিবহনগুলোতে আসলে করোনার সময় যে স্বাস্থ্যবিধিগুলো আসলে মেনে চলার কথা, সেই স্বাস্থ্যবিধিগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে মানা সম্ভব হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে যাত্রী অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে দাঁড়িয়ে যাত্রীর যে বিষয়টি সেটি আসলে স্বাস্থ্য ঝুঁকি থাকে, যে কারণে আসলে সব
আসনে আসলে যাত্রী নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে অনেক বাসে কিন্তু আসলে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে, গাদাগাদি করে যাত্রী নেওয়া হয়েছে। আপনি ভাড়ার বিষয় যেটি আসলে বলছিলেন, ভাড়া কিন্তু আসলে অনেক বাসেই যে আগের যে ভাড়াটি অর্থাৎ 7% যে বৃদ্ধি করা হয়েছিল ভাড়াটি, সেই ভাড়াটি আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও আমরা কিছু কিছু যাত্রীর কাছ থেকে আসলে অভিযোগ পাচ্ছি যে তারা বলছেন যে করোনাকালীন সময়ের যে ভাড়াটি, সেই ভাড়াটি আসলে অনেক অনেক বাস থেকে দাবি করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটি এই মুহূর্তে আসলে চলে যাচ্ছে, বাসের যে চলাচলের যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে। করোনাকালীন থাকুন না, একটু চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। সেখানে রয়েছে সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের আন্তঃজেলাতে কি অবস্থা এবং জেলা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোতে কি আগের ভাড়াই নেওয়া হচ্ছে নাকি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে? চট্টগ্রাম থেকে মূলত আন্তঃজেলার মোট 7টি রুটে যানবাহন চলাচল করে, গণপরিবহন চলাচল করে। আমরা এখন আছি যেখান থেকে মূলত ঢাকা এবং উত্তরবঙ্গের বাসগুলো ছাড়ে চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টারের সামনে, এবং এখানে আমরা সকাল থেকে দেখছি যে পূর্ববর্তী ভাড়া অর্থাৎ করোনা কালের আগে যে ভাড়া নির্ধারণ করা ছিল সেই ভাড়াতেই কিন্তু পরিবহন করা হচ্ছে। অর্থাৎ এখানে গত সময়ে যে আমরা মাঝখানে দেখেছি যে যাত্রী কমিয়ে অর্ধেক যাত্রী নিয়ে যে বাড়তি ভাড়া যেটি, সেটি কিন্তু আজকে থেকে আর নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যাত্রীরাও যথারীতি এটি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। যদিও চট্টগ্রামের এই দূরপাল্লার বাসে মাঝখানে যে অতিরিক্ত যাত্রী পরিবহন বা অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ, সেটি যথেষ্ট কম। তবে চট্টগ্রামের বিভিন্ন রুটে যে গণপরিবহনগুলো চলাচল করে, সেখানে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত, যে কারণ তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়েছিল কিন্তু স্বাস্থ্যবিধির কোনোটি মানা হয়নি। অর্থাৎ অফিস সময় বিশেষ করে সকালে এবং বিকালে যথারীতি কোনো কোনো ক্ষেত্রে দাঁড়িয়েও বাসে সাধারণ মানুষদেরকে পরিবহন করা হয়েছে, কিন্তু ভাড়ার বেলায় কিন্তু যে বাড়তি যে ভাড়া সেটি আদায় করা হয়েছে। এটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করেছে। যদিও আজকে থেকে সেই বিষয়টি থাকছে না, এবং আজকেও চট্টগ্রামের গণপরিবহনে কিন্তু বাড়তি ভাড়া আদায়ের সুযোগটি নেই। সে প্রেক্ষাপটে আজকে সাধারণ মানুষ কিছুটা এই বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করেছে। তবে যেহেতু এই মুহূর্তে চট্টগ্রামেও আমরা দেখছি সারা দেশের মতো করোনা সংক্রমণের হার সেটি মোটেও কমেনি, তাই এই ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি অর্থাৎ বাসে বা গাড়িতে ওঠার সময় যে স্প্রে করা, এই বিষয়গুলো আসলে এখানে কোনো জায়গাতেই মানা হচ্ছে না। তবে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগেই সকলে মাস্ক বা এই ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেন। তবে এটি আসলে ঠিক কতটা এই করোনার সাথে যুদ্ধ করার জন্য কতটা পরীক্ষা তৈরি করতে পারে করোনার জন্য, সেটি হয়তো আগামী কয়েকদিনে আমরা বুঝতে পারবো। আজ থেকে গণপরিবহনে করোনার আগের ভাড়া কার্যকর হয়েছে, এ বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রাম থেকে অনুপম শীল। স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের মদদে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংগুলো। পুলিশের অভিযোগ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে অনেকেই গ্যাংগুলোকে ব্যবহার করছে। পারিবারিক শাসন ও সুশিক্ষার অভাবে কিশোরদের মধ্যে গ্যাংস্টার হওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। 2017 সালের 6 জানুয়ারি খুন হয় উত্তরার স্কুল ছাত্র আদনান কবির। এরপর থেকেই আলোচনায় আসে কিশোর গ্যাং। পাড়া মহল্লায় আধিপত্য, ইফটিজিং, ধূমপান এসবই গ্যাং কালচারের বৈশিষ্ট্য। একসময় কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিলেন এই ব্যক্তি। তিনি জানান, সামাজিক কাজ করার উদ্দেশ্যে গড়ে তোলা সংগঠন একসময় কিশোর গ্যাংয়ের রূপ নেয়। তবে গ্যাং সদস্যদের বেপরোয়া আচরণে তা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক দুইজন উগ্র মন মানসিকতার মানুষ থাকেই, যাদেরকে আসলে সব সময় আমরা চোখে চোখে রাখতে পারি না, কিন্তু সর্বাত্মক আমরা চেষ্টা করি যে আমাদের সংগঠনটাকে যাতে খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আসলে ক্ল্যাশটা হয়, কারণ আমাদেরও তো সভাপতি আছে, আমাদেরও সাধারণ একটা সংগঠনের যা যা পদ থাকা দরকার আমাদের সবই আছে। পুলিশের অভিযোগ, এসব কিশোর গ্যাংকে উস্কানি দেয় স্থানীয় প্রভাবশালীরা, আর না বুঝেই ব্যবহৃত হয় গ্যাং সদস্যরা। রাজনৈতিকভাবে শক্তিশালী অথবা অর্থনৈতিকভাবে শক্তিশালী, তো কখনো কখনো স্থানীয়ভাবে যারা ছোটোখাটো ছেঁচড়ামি করে, ছোটোখাটো রাজনৈতিক পাওয়ার এক্সারসাইজ করে, তাদের ছত্রছায়ায় তারা থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিচর্যার অভাবে বেপরোয়া হয়ে উঠছে কিশোররা, আর মাদক তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
বিশেষ করে ইয়াবা এবং ফেন্সিডিল এগুলোর আসলে এক ধরনের প্রভাব এসব গ্যাং কালচারে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কখনো বড় ভাই অথবা কোনো সিন্ডিকেটের সাথে এইসব গ্যাংবাজরা বা এইসব গ্যাংগুলো জড়িত হয়ে যাচ্ছে এবং তারা কখনো কখনো দেখা যায় যে ড্রাগস ইউজ এবং ড্রাগস ব্যবসার সাথেও জড়িত হয়ে যায়। পারিবারিক শিষ্টাচারের অভাবে কিশোর গ্যাংয়ের সৃষ্টি হচ্ছে বলে মত প্রশাসন ও অপরাধ বিজ্ঞানীদের। এক্ষেত্রে আকাশ সংস্কৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমও ভূমিকা রাখছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি, অর্থ পাচার, হামলা, চাঁদাবাজির অভিযোগ নিয়ে কয়েক মাস ধরেই ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতিতে চলছে নানা উত্থান পতন। এরই মধ্যে বাতিল করা হয়েছে যুবলীগের আহ্বায়ক কমিটি, বহিষ্কার হয়েছেন শহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ কয়েক নেতা। এমন অবস্থায় নিবেদিত প্রাণ নেতাকর্মীদের যাচাই বাছাই করে যোগ্য নেতৃত্ব তৈরির উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ১৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার পর পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা। পুলিশ হেফাজতে শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক। জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম গ্রেপ্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাতক। গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আরও অনেকে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, গত ১০ বছরে বিভিন্ন দল ছেড়ে অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা রাজনীতিতে ক্ষমতাধর একটি অংশ তাদেরকে মদত দেয় বলে অভিযোগ উঠেছে। একজনের অর্থবিত্ত থাকতে পারে কিন্তু তার সেই কোয়ালিটি নেই, তাকে নেতা বানালে তো দল ক্ষতিগ্রস্ত হবে এবং অনুপ্রবেশকারী যারা আছে তারা যেন দলে কোনোভাবে এই বিশেষ করে বড় কোনো পদে না আসতে পারে। নিরপরাধ এবং সাধারণ কর্মীরা যেন এই সুযোগে নির্যাতন, নিপীড়ন এবং কোনো নাজেহালের শিকার না হয়। প্রায় এক দশক পর ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। বর্তমান প্রেক্ষাপটে আবারও সম্মেলনের মাধ্যমে সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের সামনের সারিতে আনার আহ্বান বর্তমান নেতৃত্বের। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা দলের একপেশি কমিটিগুলো করেছে, অনেকেই বঞ্চিত হয়েছে। যারা দল করতে সুযোগ পায় নাই আমাদেরকে সামনে আনতে হবে এবং তাদেরকে এনে দলকে গতিশীল করার জন্য তাদেরকে দলের মধ্যে সম্পৃক্ত করতে হবে। যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাদেরকে এবং যারা হাইব্রিড যাদেরকে বলি আমরা, যারা আওয়ামী লীগে স্থান পেয়েছিল, এদেরকে আওয়ামী লীগ থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। অর্থ পাচার ও জেলা সভাপতির বাড়িতে হামলার মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মী। এছাড়া শহর আওয়ামী লীগের ১১ শীর্ষ নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের সুপারিশ পাঠিয়েছে জেলা কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরাই বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততার কথা বলেছে, যা বিএনপির অস্বীকার করার কোনো উপায় নেই। রাষ্ট্র ক্ষমতা দখল করতে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি হত্যার নজির থাকলেও পুরো পরিবার হত্যার নজির পৃথিবীতে নেই বলেও উল্লেখ করেন তিনি। সোমবার বিকেলে ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতামতের একটা দাম ছিল আলাদা। বক্তব্যে ছাত্রজীবন থেকে শুরু করে ১৯৭৫ সাল পর্যন্ত রাজনীতিতে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের নানা পর্বের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। সেসব একজন ছাত্র নেতাকে আমার আব্বু বলেছিলেন, লিডার শুড লিড দ্য ল্যাড, ল্যাড শুড নট লিড দ্য লিডার। বঙ্গবন্ধু হত্যার কথা স্মরণ করে জিয়াউর রহমানের ভূমিকার তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে হত্যা করে, কিন্তু একটা গোটা পরিবারকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া আমার দুর্ভাগ্য। আমি আর রেহানা মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম। বেঈমান মুনাফিকি করলো খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হওয়ার লোভে, আর জিয়াউর রহমান তার দোসর কর্নেল ফারুক রশিদ তাদের আসল তাদের হাতের লোক, যাদের মাধ্যমে এই ঘটনা 15 আগস্ট ঘটানো হলো। 15 আগস্টের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের মতো ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কর্নেল ফারুক আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কীভাবে? কর্নেল ফারুক আর রশিদ তো বিবিসির অ্যান্থনি মাসকারনাহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল।
জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না। এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা, এবং পরবর্তীতে আরও অন্যান্য খুনিদের তাদের যে বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কীভাবে জিয়া তাদের সাথে ছিল। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কারিগরদের মুখোশ ইতিহাস একদিন উন্মোচন করবেই। তো বেঈমানরা কখনো বেশি দিন থাকতে পারে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চীনের করোনা ভ্যাকসিনের 3য় ধাপের ট্রায়াল। ফল ইতিবাচক হলে বাংলাদেশে উৎপাদন হবে সিনোভ্যাকের করোনার টিকা। এ নিয়ে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে আইসিডিডিআরবি। এর ফলে স্বল্প মূল্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশের 164টি প্রতিষ্ঠান। 6টি ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ে, এর মধ্যে চীনের সিনোভ্যাক একটি। ইতোমধ্যে এই ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে চীন সরকার। বাংলাদেশে সিনোভ্যাকের 3য় ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। শুরু হয়েছে পরীক্ষার প্রস্তুতি। পরীক্ষামূলক ভ্যাকসিনের 15,000 ডোজ আনার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভ্যাকসিন আসার পর সেগুলোর প্রয়োগ ও ব্যবস্থাপনায় চলছে জনবল নিয়োগ। আইসিডিডিআরবি এবং সিনোভ্যাক তারা যৌথভাবে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য তারা প্রচেষ্টা নিয়ে যাচ্ছে, এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারপর ভ্যাকসিনগুলি আমাদের দেশে চলে আসবে। রাজধানীর 7 হাসপাতালের 4,200 স্বাস্থ্যকর্মীর উপর চলবে পরীক্ষা। এদের অর্ধেককে ভ্যাকসিন দেয়া হবে, আর বাকি অর্ধেক থাকবেন পর্যবেক্ষণে। ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা জানতে চলবে 6 মাসের পর্যবেক্ষণ। স্বতঃপ্রণোদিত হয়ে আপনি আসবেন যে আমি এই ট্রায়ালে অংশ নিতে চাই, সেটা তো জেনেই আসবেন। কাউকে জোর করা হবে না, কাউকে জোর করে এটা দেওয়া হবে না। টিকা পরীক্ষা নিয়ে সিনোভ্যাকের সঙ্গে চুক্তি হয়েছে আইসিডিডিআরবির। ব্যয় কমাতে বাংলাদেশেও ভ্যাকসিন উৎপাদনে সহায়তা দেবে চীন। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে 1,10,000 পিস ভ্যাকসিন বিনামূল্যে পাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনোভ্যাক বাংলাদেশের একটি যোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে লাইসেন্সের মাধ্যমে টিকা উৎপাদন করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করবে, যাকে আমরা বলতে পারি টেকনোলজি ট্রান্সফার, এবং বাংলাদেশে বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা যোগান দেবে। সেক্ষেত্রে স্বল্প মূল্যে জনগণকে টিকা দেওয়া সম্ভব হবে। সিনোভ্যাকের 3য় ধাপের এই পরীক্ষা শেষ হতে সময় লাগবে 2 মাস। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের একদিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। এ নিয়ে তাকে 4র্থ দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করল র্যাব। রিমান্ড শেষ হয় তাকে আজ আদালতে নেওয়া হবে। এর আগে সোমবার ওসি প্রদীপের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে পুলিশের করা মামলায় 3 সাক্ষীর 4 দিনের রিমান্ডের 4র্থ দিন আজ। আগামীকাল তাদের আদালতে নেওয়া হবে। সোমবার এই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি এসআই নন্দদুলাল। 3 দফায় 14 দিনের রিমান্ড শেষে গতকাল সকালে এসআই নন্দদুলালের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখান থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাকে নেওয়া হয় আদালতে। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে 5 ঘন্টা জবানবন্দি দেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। করোনার কারণে এবার নেই বর্ণাঢ্য কোনো আয়োজন, তবে সীমিত পরিসরে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। বিকেল 3টায় অনুষ্ঠিত হবে ভার্চুয়াল আলোচনা সভা। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনা প্রবাহের মধ্যে ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর 1978 সালের 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন জিয়াউর রহমান। 25 সেপ্টেম্বর খালেদা জিয়া কি আবারও জেলে যাচ্ছেন না বাসায় থাকবেন তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থা এবং সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের ভাষার উপর। সচিবালয়ে সোমবার একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি।
দুদকের ২ মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাজীবন শুরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। করোনা মহামারী শুরু হলে ২৫ মার্চ থেকে ৬ মাসের সাজা স্থগিত হয় তার, যার মেয়াদ শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর। ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার, যা এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানান আইনমন্ত্রী। ২৪ তারিখ এই ৬ মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনো আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই। আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। আইনমন্ত্রী আরও জানান, খালেদা জিয়াকে জামিনে নয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মানবিক কারণে ৬ মাসের মুক্তি দিয়েছে সরকার। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার জন্য, এবং সেটাই গত মার্চ মাসের ২৫ তারিখ ২০২০ সালে সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন। মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল বলেও জানান আইনমন্ত্রী। এরপর থেকেই গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন বিএনপি প্রধান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনা ৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সোমবার বিএনপির মনোনয়ন বোর্ডের ভার্চুয়াল বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিব। ৭১ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। সোমবার বিকেলে দলের মনোনয়ন বোর্ড ভার্চুয়াল সাক্ষাৎকার গ্রহণ করে। হাবিবুর রহমান হাবিব ও আহসান হাবিব গুলশান কার্যালয় থেকে সাক্ষাৎকারে যুক্ত হন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচনে ভোট হবে। গত ২ এপ্রিল আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স আদায়ে বেকায়দায় পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বকেয়া পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। এমনকি বছরের পর বছর ট্যাক্সের আওতায় আসেনি বহু ভবন। করের পরিধি বাড়াতে আজ থেকে চিরুনি অভিযানে নামছে উত্তর সিটি। রাজধানীর মোহাম্মদপুরে গড়ে উঠেছে ওয়েস্ট ধানমন্ডি, মেট্রো, চাঁদসহ বেশ কয়েকটি আবাসিক এলাকা। উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের এসব এলাকার প্রায় ১০,০০০ ভবন সিটি কর্পোরেশনের ট্যাক্সের আওতায় আসেনি, যেখান থেকে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সংস্থা। বেরিবাদের ওই পারে যে এলাকাগুলো, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর, সাত মসজিদ হাউজিং, বসিলা যে এলাকাগুলো আছে, এখান থেকে আমরা ঠিক মতন ট্যাক্সটা কালেক্ট করতে পারছি না। প্রতিটা ওয়ার্ড অনুযায়ী একটা কিন্তু বাজেট নির্ধারণ করা আছে যে এই পরিমাণ ট্যাক্স কালেকশন করে দিতে হবে। তো অতএব এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না, সে যেই হোক না কেন। গত অর্থ বছরে ঢাকা উত্তরে ট্যাক্স পরিশোধ করেছে ২,৪০,০০০ ভবন। সিটি কর্পোরেশন বলছে তারপরও বকেয়া প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানও রয়েছে। যারা স্বেচ্ছায় এসে ট্যাক্স দিচ্ছে তারাই শুধু দিচ্ছে, আর বাকিগুলো সবই ট্যাক্সের বাইরে রয়ে গেছে। এগুলোকে চিহ্নিতকরণের জন্যই আমরা একদম বাড়ি টু বাড়ি গিয়ে যারা ট্যাক্স দেয় না তাদের ডাটা কালেকশন করে তাদের আমরা ট্যাক্স বসিয়ে তাদেরকে আমরা নোটিশ করব। অ্যাজ পার ট্যাক্সেশন রুলস অনুযায়ী আমরা তাদের কাছে ট্যাক্স আদায় করব। তবে এবার কর আদায়ে কঠোর হয়েছে উত্তর সিটি। মেয়র জানালেন ছাড় দেওয়া হবে না কাউকে। ওনারা বিভিন্ন অসুবিধা উপায় থাকছেন, যোগ সাযোগ করে এই দোতলা বাসাকে জায়গায় এখন দোতলা বাসা নেই, এটি এখন 10তলা বাসা হয়ে গেছে, এটি এখন 6তলা বাসা হয়ে গেছে, কিন্তু ট্যাক্স এখনও কিন্তু সেই দোতলা বাসা হিসেবে দেওয়া হচ্ছে। নতুন যারা ট্যাক্স এখন পর্যন্ত দেন নাই কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের রাস্তা তারা ইউজ করছেন, তারা আমাদের ময়লার ভ্যানকে তাদের বাসার থেকে ময়লা নিয়ে আসছে, এবং অনেক ধরনের অ্যাডভান্টেজ তারা ইউজ করছে, কিন্তু সিটি কর্পোরেশনের ট্যাক্সের আওতায় তারা নাই। তাদেরকে আমরা চিহ্নিত করে ট্যাক্সের আওতায় তাদেরকে আনবো। এটি হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলতি অর্থ বছরে ৪০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা ধরেছে ডিএনসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ দুপুর ২টায় লৌধি রোডের শ্মশানে তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার ৮৪ বছর বয়সে মারা যান প্রণব মুখার্জি। তার মৃত্যুতে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হবে আগামীকাল।
গত 10 আগস্ট মস্তিষ্কের রক্তক্ষরণ সরাতে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ওই দিনই শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। অস্ত্রোপচারের পর 13 আগস্ট গভীর কোমায় চলে যান এই রাজনীতিবিদ। এর 18 দিন পর সোমবার পৌনে 6টার দিকে প্রণব মুখার্জির মৃত্যুর খবর টুইট করে জানান তার ছেলে অভিজিৎ মুখার্জি। সবাইকে জানাতে হচ্ছে, হাসপাতালের চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা আর ভারতবাসীর দোয়া ও প্রার্থনার পরও আমার বাবা প্রণব মুখার্জি মারা গেছেন। পরিবার বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টায় মরদেহ সেনা হাসপাতাল থেকে নেওয়া হবে প্রণব মুখার্জির বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন বিশিষ্ট জনেরা। এরপর মঙ্গলবারই রাজঘাটে হবে তার শেষকৃত্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন মোদী। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রণব মুখার্জির মৃত্যুর পর টুইটে প্রথম শোকবার্তা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রথম দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রণব মুখার্জির সমর্থন পাওয়া সৌভাগ্য ছিল। এছাড়া শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রণব মুখার্জির মৃত্যু মানে একটি যুগের সমাপ্তি। জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। আমি প্রণব মুখার্জির পরিবার, বন্ধু এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই। ভারতরত্ন প্রণব মুখার্জির মৃত্যুতে শোক করছে ভারত। দেশের উন্নয়নের গতি প্রকৃতিতে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তিনি একজন অসাধারণ পণ্ডিত ও গৌরবময় রাষ্ট্রনায়ক। রাজনীতির সব মহল আর সমাজের সব শ্রেণীতে শ্রদ্ধা পেয়েছেন তিনি। প্রণব মুখার্জি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করেছেন। প্রণবদার বিশিষ্ট কর্মজীবন পুরো ভারতের জন্য গর্বের। দশকের পর দশক তিনি আমার বাবার মতো ছিলেন। প্রথম যখন পার্লামেন্টে জিতি, তখন সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাষ্ট্রপতি হয়ে ওঠা কত স্মৃতি ভেসে আসছে। রাজনীতি থেকে অর্থনীতি সব বিষয়েই তার ছিল অবাধ জ্ঞান। প্রণব মুখার্জির মৃত্যুতে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির কাছে শোকবার্তা পাঠিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। শোক জানিয়েছেন দলের নেতা রাহুল গান্ধীও। এছাড়া দুঃখ প্রকাশ করে একাধিক টুইট সহ ছবি পোস্ট করেছেন বলিউড ও ক্রিকেট তারকারাও। ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লটে সেরিং এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজেপাকসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক তুলে ধরে টুইট করেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টারও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র্য নিরসনের জোর, অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা। তাড়াহুড়ো করে প্রিমিয়ার লিগ শুরুর বিপক্ষে বেশিরভাগ ক্লাব। আজ বাফুফের লিগ কমিটির সভায় সিদ্ধান্ত। দৈনিক পত্রিকা, রেডিও এবং টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্য লাগবে আলাদা নিবন্ধন, এমন বিধান রেখে গণমাধ্যম নীতিমালা 2017-র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাদকের কিছু মামলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারের সুযোগ রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইনেরও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার সচিবালয়ে বসে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী দৈনিক পত্রিকা, রেডিও এবং টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্য আলাদা করে নিবন্ধন নিতে হবে। আইপিটিভির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে ছাপা পত্রিকার ই-পেপার অনলাইনের প্রকাশের জন্য আলাদা নিবন্ধন লাগবে না। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন করার যোগ্যতা অযোগ্যতা, নিবন্ধন ফি ও কর্তৃপক্ষ নির্ধারণ,
লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য পরিচালনা, IPTV ও ইন্টারনেট রেডিও সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। তো এগুলোকে ইনক্লুড করে তো ওনারা একটা খসড়া নিয়ে আসছেন। জাতীয় গণলাইনের মধ্যে এই খসড়াকে অনুমোদন দেওয়া হয়েছে আপনার। মন্ত্রিসভার বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। এতে যেসব মাদকের মামলার সাজা 7 বছর পর্যন্ত হতে পারে, সেগুলোর বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে করার সুযোগ থাকছে। এটা ট্রাইব্যুনালের পরিপ্রেক্ষিতে এখতিয়ারভুক্ত আদালত করার একটা প্রস্তাব করা হয়েছে, যাতে ডিস্ট্রিক্ট জাজরাই বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেই অপরাধগুলো 7 বছর পর্যন্ত পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তাহলে ওনারা ট্রায়াল করে ফেললে সেক্ষেত্রে অনেক কমে আসবে আর কি আপনার লোডটা, এবং অনেক মামলা খুব কুইকলি ডিসপোজাল হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা পরিস্থিতিতে সার্বিকভাবে দেশের রপ্তানি কমলেও পাট ও পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। তাই পাট ও কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে চুরির অপবাদে এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনা পুলিশের কাছে অভিযোগ না দিতে হুমকিও দেওয়া হচ্ছে। নির্যাতনের ঘটনা স্বীকার করলেও তিনি নিজে জড়িত নয় বলে জানান ইউপি চেয়ারম্যান। প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা চর রমণী ইউনিয়নের চর আলী হাসান এলাকায় এক কৃষককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। গত 23 আগস্টের ওই ঘটনার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। কৃষকের অভিযোগ, চুরির মামলা না দেওয়ার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে সাদা কাগজে তার স্বাক্ষর নিয়েছেন চেয়ারম্যান। কৃষক পরিবারের দাবি, তাদের একটি জমি অনেকদিন ধরে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন চেয়ারম্যান। এর জেরেই নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তাদের। টিফ নেওয়ার পরে আমার মেয়ের থেকে লইছে, আমার ছেলের থেকে লইছে, পরে আরও 2-3 জনে ডাকে আমার পরিবারের দিতে চান সই না দেওয়াতে তার ডাকে অসুবিধা হইব যদি তোমরা সই না দেও। ছাড়ছে যে তুমি পরেকালে কোনো যদি আমার বিরুদ্ধে কোনো মামলা করো, আমরা এটা দিয়া অ্যাকশন নিব। এই জমিন লই আমি কত ইয়ে করে না খায়া আমি এই জমিন জুড়ছি। চেয়ারম্যানকে আমার স্বামী চোর, আমি কইছি না তোমার স্বামী চোর, আমি কইছি না আমার স্বামী যেন আপনারা আমার হাতে আল্লাহর কোরআন দেন। তবে চেয়ারম্যান ইউসুফ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা কেউ মারো না, যদি রাত্রিবেলা যখন দর্শে পাবলিকের দর্শে রাত্রে 2-4টা দিতে পারে এই, কিন্তু সন্ধ্যায় যখন আমার মেম্বারের বাড়িতে আনছে তখন তাকে একেবারে আমি গিয়ে দিতেছে বসা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে অবশ্যই আমরা প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং একটা কথা আমরা নিশ্চিত করতে চাই যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃষক আমির হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 20 বছর কন্ডেম সেলে কাটিয়ে মুক্ত হলেন খুলনার জাহিদ শেখ। সোমবার সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। সেখান থেকে বের হয়ে জানান নতুন করে জীবন শুরু করতে চান তিনি। সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন জাহিদ। 20 বছরে বদলে গেছে অনেক কিছুই। মৃত্যু হয়েছে বাবা মার, আপনজনেরা ব্যস্ত হয়ে পড়েছেন নিজ নিজ জীবনে। জাহিদ শেখের অস্তিত্বই হারিয়ে গিয়েছিল স্বজনদের কাছ থেকে। স্ত্রী ও শিশুকন্যা হত্যা মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এতগুলো বছর কন্ডেম সেলে কেটেছে তার। বিচার আদালতের রায় বহাল থাকে হাইকোর্টেও, তবে মামলায় অসঙ্গতি পাওয়ায় আপিল বিভাগের রায়ে খালাস পান জাহিদ শেখ। অবশেষে 20 বছর পর বদ্ধ কুঠুরি থেকে বের হলেন জাহিদ। শ্বাস নিলেন মুক্ত বাতাসে, জানালেন কন্ডেম সেলে কাটানো দিনগুলোর কথা। প্রতিনিয়ত মৃত্যু কামনা করতাম, জি, যে কোনো সময় মৃত্যু হয়ে যায়। অনেকদিন রাত্রেবেলা ঘুম আসতেছে না, দরজা ধরে দাঁড়ায় আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আর বাপ মা মারা গেছে তো চোখের দেখা দেখতে পারিনি। এতদিন সাজা খাটতে হলেও কারো ওপর ক্ষোভ নেই জাহিদ শেখের। তার দাবি, স্ত্রী সন্তানকে হত্যা করেছেন স্ত্রীর আগের পক্ষের স্বামী। আমার ওয়াইফের আগের যে স্বামী ছিল, আগে বিবাহ ছিল, সে লোক মারিছে। কারণ আমি তো স্বীকার করতে পারতেছি না, আমি দেখিনি। আমার শ্বশুর শাশুড়ি ভালো মানুষ, তারা আমার যা ক্ষতি করেছে ওই পর্যন্ত ছেড়ে দিয়ে, তারা বয়স হয়ে গেছে তাদের। খারি আমি আর হ্যারাস করতে চাই না।
তবে এভাবে জাহিদের জীবনের অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ায় ক্ষুব্ধ তার স্বজনরা। চারপাশে দেয়ালের ভিতরে নির্বিতে চুপচাপ 20টা বছর কাটায় দিছে, জীবনের তার অনেকটাই শেষ। এখন বৃদ্ধ বয়সে সে আছে অসহায়ের মতন, বাইরে কি করবে কি করবে না। কারাগারে এতগুলো বছর কাটিয়ে কর্মক্ষমতাও হারিয়েছেন জাহিদ শেখ, তাই নতুন করে জীবন শুরু করতে ক্ষতিপূরণের দাবি তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নতুন করে সাজানো হচ্ছে সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যাতে গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান তৈরি ও দারিদ্র্য নিরসন। পরিকল্পনা কমিশন জানিয়েছে, শিগগিরই খসড়ার উপর মন্ত্রণালয় ও অন্যান্য পক্ষের মতামত নিয়ে অক্টোবরে চূড়ান্ত করা হবে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। করোনা ভাইরাসের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাজস্ব আদায়, আমদানি রপ্তানি সহ অর্থনীতির প্রায় সব সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন অনেকে। অর্থনীতিবিদরা বলছেন, করোনায় বাধাগ্রস্ত হয়েছে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ বছর। এবার করোনার ধকল সামলাতে ৮ম পঞ্চবার্ষিকীর প্রথম বছরের কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা আছে, যা বিবেচনায় নিয়ে এই 5 বছর মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এজন্য বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিভিন্ন খাতের অগ্রাধিকার এগুলোর দিক থেকে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বছরের যে উন্নয়ন কর্মসূচি, সেটা কোভিডের কারণে সেখানে পরিবর্তন করে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি খসড়া তৈরি করছে পরিকল্পনা কমিশন। এতে ব্যক্তিগতের বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্যের পাশাপাশি মানব সম্পদের উন্নয়নে আলাদা গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত। যেহেতু আমরা দারিদ্র্য কমানো থাকে আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এটি প্রধান লক্ষ্য, এবং এটা করতে গিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উপর যথেষ্ট জোর দিয়েছি। এই কারণে যে মানব সম্পদ সৃষ্টির মাধ্যমেই আমাদের উন্নত দেশের দিকে যেতে হবে। করোনার প্রভাবে অর্থনীতির বিভিন্ন সূচকে মন্দাভাব থাকায় ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় সংশোধন আনতে পারে কমিশন। পরিবর্তন আসবে রপ্তানি, প্রবাসী আয় সহ বিভিন্ন খাতের লক্ষ্যমাত্রায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৪ ঘন্টায় আবারও বিশ্বে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে মারা গেছে ৮১৮ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬৫ লাখ। ৬৮,০০০-এর বেশি নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখেরও বেশি। ২৪ ঘন্টায় বিশ্বে ৪,০০০-এর বেশি মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ২,৪৪,০০০-এর বেশি। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে ৬১৯ জনের, ৪৮,০০০-এর বেশি মানুষ নতুন করে শনাক্ত হয়েছেন। মৃত্যু ও সংক্রমণ না কমলেও আজ থেকে দেশটির রিও শহরের সব জাদুঘর, পার্ক ও লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি ১,৮৭,০০০-এর বেশি। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছে ৩৮,০০০-এরও বেশি মানুষ। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ৮,৫৪,০০০-এর বেশি মানুষ। মোট আক্রান্ত ছাড়িয়েছে ২,৫৬,০০,০০০। এক বছর নিষেধাজ্ঞা পর্ব শেষে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট, এমন চ্যালেঞ্জ আগে কেউ কি নিয়েছেন? সবশেষ উদাহরণ বলতে গেলে ওয়ার্নার স্মিথরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হয়েছিলেন ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, যে কারণে শ্রীলঙ্কা সিরিজে সেরা ছন্দের সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে ইতিবাচক থাকছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বলছেন, অন্য ধাতুতে গড়া সাকিব সময় হলেই দেবেন সব প্রশ্নের জবাব। নিষেধাজ্ঞার সময় শেষ হলো প্রায়। অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত বিকেএসপি। আরেকটু দূরে তাকালে আন্তর্জাতিক ক্রিকেটের আমন্ত্রণ এসে গেছে শ্রীলঙ্কা থেকে। ৩১ অক্টোবরের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা একরকম প্রায় নিশ্চিত, কিন্তু নিষেধাজ্ঞা পর্ব শেষে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ঠিক কতটা যুক্তি? সাম্প্রতিক উদাহরণ দিচ্ছে ভিন্ন বার্তা। রীতিমতো ছক কষে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিষেধাজ্ঞা শেষে ফিরেছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস গ্রেট ক্রিকেট দিয়ে শুরু, এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের সুযোগ থাকলেও তাড়াহুড়ো করেননি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে আত্মবিশ্বাস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়েছেন দুই অজি তারকা।
স্মিথ ওয়ার্নারের সাময়িক ঘাটতি সিদ্ধহস্তে সামনে ছিলেন উসমান খাজা, লাবুশেনরা। কিন্তু টাইগার স্কোয়াডে সাকিবের বিকল্প কোথায়? আর তাই সব্যসাচী অলরাউন্ডারকে ফেরাতে এত আগ্রহ। ও বাংলাদেশের বেস্ট প্লেয়ার, ও একজন না, ও দুইজন। আর ওকে যদি আমাদের 10 ম্যাচ না 15 ম্যাচের সময় দিতে হয় টু গেট সেটেল, তাহলে আমাদের তাই করতে হবে। লকডাউন সবাইকে কম বেশি দাঁড় করিয়ে দিয়েছে একই কাতারে। টানা 4 মাস খেলার বাইরে ছিল প্রায় পুরো বিশ্ব। তারপরও সাকিব বলে অসম্ভব নয় কিছু। চ্যাম্পিয়ন ক্রিকেটারের প্রতি আস্থা আছে সবার। সেই ফিরে আসতে হলে সাকিব যে মানসিকতার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার গত 10 বছর 20 বছর বা সেটা বলে উইজডেনের হিসাবে, কাজে তার ব্যাটিং বোলিং এবং তার সবচেয়ে বড় কথা মানসিক শক্তিটা, আমার মনে হয় সে তার ফিজিক্যাল ফিটনেসটা যদি আস্তে আস্তে ঠিক করে নিতে পারে, সে ওই আগের সাকিবকেই আমরা দেখব। 29 অক্টোবর শেষ হবে সাকিবের 1 বছরের নিষেধাজ্ঞা। 28 সেপ্টেম্বর চার্টার্ড প্লেনে কলম্বো যাবে টাইগাররা। প্রথম টেস্টের সম্ভাব্য তারিখ 24 অক্টোবর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাড়াহুড়ো করে লিগ শুরুর বিপক্ষে মোহামেডান ব্রাদার্স সহ প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাব। স্পন্সরদের অনাগ্রহ, ফুটবলারদের দেনা পাওনা নিয়ে জটিল পরিস্থিতি। তবে লিগ শুরুর পক্ষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফলে ক্লাবগুলোর মতবিরোধী লিগ শুরুর পথে বড় অন্তরায়। এমন পরিস্থিতিতে আজ সভা ডেকেছে পেশাদার লিগ কমিটি। সভায় নতুন মৌসুম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নতুন মৌসুম নিয়ে বিপাকে বাফুফে। ক্লাব ফুটবলারদের সাথে দফায় দফায় বৈঠকেও আসেনি কোনো সুরহা। ক্লাবগুলোর কাছে বাতিল মৌসুমের পুরো অর্থের দাবি ফুটবলারদের। এখানে লিগ কমিটিও কোনো মধ্যস্থতা করতে পারেনি। করোনার কারণে ক্লাবগুলোর তহবিলও শূন্য। এটা ফেডারেশন এখানে আমার মনে হয় না যে এমন কোনো ভূমিকা রাখতে পারবে যে তাকে এই টাকা দেন বা এটা করেন, এটা কোনো জায়গায় হইতে পারে না। এটা ক্লাবের প্লেয়ারদের সাথেই ক্লাবের অ্যাডজাস্টমেন্ট যেতে হবে। লিগ আয়োজনে বাফুফে আগ্রহী, কিন্তু যারা খেলবে সেই ক্লাবগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। বড় ক্লাবগুলো কিছুটা আগ্রহী হলেও ছোট ক্লাবের অবস্থান ভিন্ন। যে একটা স্থবিরতা কাজ করছে ফুটবল অঙ্গনে, সেই স্থবিরতাটুকু কেটে গিয়ে সবাই একটা কার্যক্রমের মধ্যে চলে আসবে। তো আমাদের দাবি থাকবে যেন অন্তত দলবদলটা শুরু করে দেওয়া হয়। এটা একটা অবাস্তব কথা এই সময় লিগ শুরু করা। ক্লাবগুলো যে ডোনারদের বেস করে আমরা চলি, সেই ডোনাররা তো এখন আপাতত অবস্থানে নাই। আমাদের এখনো ওই সময়টুকু আসে নাই বাংলাদেশে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ অনেকটা উদাসীন। দ্রুত লিগ আয়োজনের বিপক্ষে থাকলেও মালির ফরোয়ার্ড সোলেমান ডায়াবাটের সঙ্গে চুক্তি সেরেছে মোহামেডান। সোলেমানি ডেকে আমরা অলরেডি চুক্তিবদ্ধ করেছি তার আগামী বছর খেলার জন্য। আর বাংলাদেশে যারা জাতীয় দলে আছেন তাদেরকে আমরা চেষ্টা থাকবে। ক্লাবগুলোর কাছে বরাবরই জিম্মি বাফুফে। নির্বাচনের ডামাডোলে সেটা এখন আরও কঠিন হয়ে গেছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্সেলোনায় ফেরার গুঞ্জন চাউর হয়েছিল এই মৌসুমেও। তবে নেইমার জানিয়ে দিয়েছেন পরবর্তী মৌসুমের দলবদল নিয়ে ভাবছেন না তিনি। অন্যদিকে ভ্যান ডি ভিককে দলে টেনেছে ম্যান ইউনাইটেড, আর সুয়ারেজের উত্তরসূরি হিসেবে জেসুসকে চায় বার্সেলোনা। বিগ বাজেট চেলসির দলবদলের মোটা অঙ্ক কাই হাভার্টসকে দিচ্ছে সবচেয়ে দামি জার্মান ফুটবলারের তকমা। যে চ্যালেঞ্জ নিয়ে বার্সা ছেড়ে পিএসজিতে এসেছিলেন নেইমার, লিসবনে তার খুব কাছে গিয়েও ফিরেছেন খালি হাতে। স্বপ্ন ভেঙেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, কিন্তু আশা ছাড়েননি। স্পেনে ফেরার গুঞ্জন থাকলেও নেইমার বলে দিয়েছেন আগামী মৌসুমেও তিনি প্যারিসেই আছেন। পিএসজিকে করতে চান ইউরোপ সেরা। মেসির দলবদল প্রসঙ্গে সরব ম্যান সিটি বার্সা, এ কারণে ততটা আগ্রহ নেই অন্যদের নিয়ে। নতুন কোচ কোম্যানের পরিকল্পনায় বাদ সুয়ারেজ, তার শূন্যতা পূরণে অপশন গ্যাব্রিয়েল জেসুস। যদিও জেসুসকে ধরে রাখতে চায় ম্যান সিটি, তবে ফ্রন্ট লাইনে আগুয়েরো অটো চয়েস, তাতে সিটি ছাড়া সিদ্ধান্ত নিতে পারেন ব্রাজিলিয়ান নাম্বার 9। স্যান্টোর পেছনে ঘুরে ফল আসেনি। দ্রুত শক্তি না বাড়ালে বন্ধ হবে দলবদলের দরজা। এমন সময় ভ্যান ডি ভিককে ভিড়িয়ে চমক দিয়েছে ম্যান ইউনাইটেড। আয়াক্স মিডফিল্ডারের জন্য খরচ 40 মিলিয়ন পাউন্ড, চুক্তি 5 বছরের। রক্ষণ ভারী করতে স্বল্প ব্যবধানে চিলওয়েল, সার এবং সিলভাকে কিনেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজ এখন কাই হাভার্টসের অপেক্ষায়। লেভারকুজেন তারকার জন্য গুনতে হবে 90 মিলিয়ন পাউন্ড। তাতে হাভার্টসের গায়ে এখন সবচেয়ে দামি জার্মান ফুটবলারের ট্যাগ। ব্লুজের সঙ্গে চুক্তি হয়ে যাবে শিগগিরই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসিকে ছেড়ে দিতে নমনীয় অবস্থানে বার্সেলোনা, এমনটাই দাবি ইউরোপীয় গণমাধ্যমের। তবে আর্জেন্টাইন তারকার ফ্রি ট্রান্সফারে রাজি নয় বার্সা।
খোঁজা হচ্ছে সেরা সমাধান। এমন পরিস্থিতিতে ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে মেসির বাবা বৈঠকে বসবেন বুধবার। এদিকে গণমাধ্যম জানাচ্ছে মেসির জন্য 5 বছরের মেগা কন্ট্রাক্ট প্রস্তুত রেখেছে ম্যানচেস্টার সিটি। আর এই ছিল বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।